শয়তান যতদিন থাকবে ততদিন চলবে অভিযান, ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। বিভিন্ন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। অনেকে যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটা। যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। প্রশাসনে স্বৈরাচারের দোষর রেখে শুধু টোকাই ধরে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাবে না বললেন বিএনপি নেতা। আপনাদের এই ইন্টারিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে, আগে শয়তানকে ধরুন। ডেভিল হান্ট তৈরি করে টোকাই ধরলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি তাহমিনা তন্নি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোন দলের পক্ষ বিপক্ষে নয়, নিরপেক্ষ থাকতে চায় নির্বাচন কমিশন, জানালেন সিইসি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার আহ্বান। অপ্রদর্শিত অর্থের খোঁজে লকার খুলতে বাংলাদেশ ব্যাংকে দুদকের প্রতিনিধি দল। পাঠ্য বই ছাপানোয় অনিয়ম দুর্নীতির অভিযোগে এনসিটিবির কার্যালয়ে অভিযান। লাগাতার অবস্থান কর্মসূচিতে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিকের চাকরি প্রার্থীরা, আন্দোলনে দাবি আদায়ের ঘোষণা। সমর্থকদের সঙ্গে বিপিএল ট্রফি জয় উদযাপনে বরিশালে তামিম মুশফিকরা। বেলস পার্ক মাঠে আনন্দ আয়োজন, উচ্ছ্বাসিত কীর্তনখোলার বাসিন্দারা। শয়তান যতদিন থাকবে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদেরকে গ্রেফতার করা হবে। আর স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, দেশকে স্থিতিশীল রাখতে সামনে আরও পদক্ষেপ নেওয়া হবে। যেসব অপরাধী জামিনে মুক্তি পেয়েছে তাদের দিকেও নজর রয়েছে সরকারের। এদিকে অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন স্থানে আটক রয়েছে আরও বেশ কয়েকজন। এই সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, দেশ স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। সামনে আরও পদক্ষেপ আসবে বলেও জানান তিনি। এছাড়া যেসব অপরাধী জামিনে মুক্তি পেয়েছে তাদের দিকেও নজর রয়েছে সরকারের। 25 বছর 20 বছর জেলে থাকছে, হইতে পারে সন্ত্রাসী, এখনো হইতে পারে, হয়তো যদি সেরকম কোনো অ্যাকশন হয় তাহলে ধরবো। দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইন অনেক পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। এদিকে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা দেশকে অস্থিতিশীল করবে অপারেশন ডেভিল হান্টে তাদের আটক করা হবে। যতদিন পর্যন্ত শয়তান শেষ না হবে এই অপারেশন ততদিন চলবে বলে জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শয়তানের তো টার্গেট এটা। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। এছাড়া শনিবার রাতে পুলিশের 5 কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 জন পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে, এটা কেন তাদের আটক করা হয়েছে। যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। এ বিষয়ে আরো খবর জানবো আমরা। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। মাসুদ, একজন ডিআইজি, একজন অতিরিক্ত ডিআইজি এবং 3 জন পুলিশ সুপারকে গ্রেপ্তারের বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পেরেছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়াও গোয়েন্দা পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এবং অধীনস্থ কর্মকর্তা রয়েছেন, বেশ কিছু জায়গায় আমরা কথা বলে এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে যেই 5 জনকে গ্রেপ্তারের কথা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, প্রত্যেকের নামেই বিভিন্ন জায়গায় এই যে গণ অভ্যুত্থান বা জুলাই আগস্টের যেই ছাত্রদের উপর দমন নিপীড়ন, এসবের ঘটনা
সময় মামলা রয়েছে, সে কারণেই এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকটি বিষয় আমরা জানার চেষ্টা করেছিলাম যে হঠাৎ করেই আমরা দেখেছিলাম যে পুলিশে যারা বিভিন্ন সময় মামলার আসামি তাদেরকে চাকরিতে সবহাল পুনর্বহাল রাখা হয়েছে। এই বিষয় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সবাই আন্দোলন করে আসছিল এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে গাজীপুরে একটি ঘটনা ঘটার পরে যেই নতুন অপারেশন শুরু করা হলো এবং ডেভিল হান্ট এই অপারেশনের ঘোষণার পরপরই আমরা দেখলাম একের পর এক গ্রেপ্তারের খবর এবং এই যে এই পাঁচজনের মধ্যে 4 জনকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়েছিল বলে আমরা নিশ্চিত হতে পেরেছি এবং এর মধ্যে 3 জনকে বিভিন্ন জায়গায় তাদেরকে যাদের যে থানায় মামলা রয়েছে সেখানে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে। আর একজন অতিরিক্ত ডিআইজি শহীদুল্লাহ, তিনি এখনও এই ডিবি কার্যালয়ে অবস্থান করছেন এবং তাকে এখনও এখানে রাখা হয়েছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখাবেন বা তার বিরুদ্ধে রিমান্ড চাইবেন কিনা এই বিষয় নিয়ে আসলে এখন আলোচনা চলছে। সেগুলো পুরোপুরি সম্পন্ন হলে তাকে এখান থেকে আদালতে পাঠাবে। আর বাকি যারা আছে, বিশেষ করে ডিআইজি মোল্লা নজরুল, তার নামে বিভিন্ন একাধিক মামলা রয়েছে, তাকেও ঢাকার কোনো একটি থানা থেকে তাকে আদালতে তোলা হবে এবং বাকি যে 3 জন পুলিশ সুপার রয়েছে তাদের মামলাগুলো আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে তাদের মামলা ঢাকার বাইরে হয়েছে, হয়তোবা তাদেরকে ঢাকার বাইরে বিভিন্ন আদালতে হয়তোবা তাদেরকে তোলা হতে পারে এবং যেই 5 জনের কথা আমরা বলছি, এই 5 জনের মধ্যে কমপক্ষে 3 জন পুলিশ সুপারই এই আন্দোলনের সময় বিভিন্ন জেলার দায়িত্ব ছিলেন, যে কারণে এদের বিষয়েই আসলে সবচেয়ে বেশি অভিযোগ এবং সিনিয়রদের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অন্য এই যে 15 বছর ধরে বিভিন্ন সময় এরা বিভিন্ন সব বড় বড় পদে ছিল, যে কারণে তারা নানা ধরনের অনিয়ম করেছে, বিভিন্ন দল নিপীড়ন করেছেন, সে কারণে এদেরকেও গ্রেপ্তার করা হয়েছে, এদের নামেও মামলা হয়েছিল। আসলে এখন পর্যন্ত 5 জনই গ্রেপ্তার আছে, তবে আদালতে কখন তোলা হবে এই বিষয়ে এখন আমরা নিশ্চিত হতে পারিনি, তবে আজকেই তোলা হতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আসলে আমার কাছে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয় থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ডিবি কার্যালয়ে। প্রশাসনে স্বৈরাচারের দোষর রেখে শুধু টোকাই ধরে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে তিনি কথা বলেন। জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা দুষ্কর হবে। নির্বাচন যত বিলম্বিত হবে, ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। আপনাদের এই ইন্টারিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে, আগে শয়তানকে ধরুন, এই শয়তানদের বিরুদ্ধে ডেভিল হান্ট করুন, তাহলে ওই গাজীপুরের বেঈমান জাহাঙ্গীর মাইকে আওয়াজ দিয়ে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের আন্দোলনে আজ বাংলাদেশে আওয়ামী মুক্ত হয়েছে, তাদের গায়ে হাত উঠত না। ডেভিল হান্ট তৈরি করে টোকাই ধরলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। ডেভিল হান্ট দিয়ে আপনি জাহাঙ্গীর কোনো দলের পক্ষে বিপক্ষে নয়, সবাইকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ থাকতে চায় নির্বাচন কমিশন। সকালে নির্বাচন কমিশন ভবনে RFED মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলেছেন সিইসি AM নাসির উদ্দিন। জানান, ইসির বদনামের 1 নম্বর কারণ রাজনৈতিক নিয়ন্ত্রণ। আগের অবস্থা ফিরতে না চাইলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানান তিনি। গ্রহণযোগ্যতা আর নিরপেক্ষতার ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে গত 15 বছরে বরাবরই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন কমিশন। রোববার আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বললেন, ইসির বিরুদ্ধে এমন অভিযোগ কমিশন প্রধান হিসেবে তার গায়ে লাগে। প্রশ্ন রাখেন, দেশে কি শুধু নির্বাচন কমিশনই নষ্ট হয়ে গেছে? ইলেকশন কমিশনকে যখন কেউ সমালোচনা করে, এখন আমার গায়ে তীরের মতো লাগে, বিকজ আই ওন দিস অর্গানাইজেশন। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে সিইসি বললেন, বর্তমান কমিশন রাজনীতিতে জড়াবে না, তাদের যে দায়িত্ব সেভাবেই কাজ করবেন। আমরা ইলেকশন কমিশনে যারা আছি, রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। নির্বাচন কমিশন বিটের সংগঠন RFED অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সিইসি। বক্তব্যে সবার সহযোগিতা কামনা করে নাসির উদ্দিন বলেন, ইসির একার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়, আপনারা আমাদেরকে সাহায্য করবেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ ব্যাংকের ভোল্টে থাকা কর্মকর্তাদের ৩০০ লকারের মধ্যে কিছু লকার খুলতে দুদকের পরিচালকের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় ব্যাংকে অবস্থান করছেন। এর আগে গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে দুদকের একই দল বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের সেফ ডিপোজিট বা ভল্ট তল্লাশি করে। সেখানে তিনটি সিলগালা কৌটা খুলে ৫৫,০০০ ইউরো, ১,৬৯,৩০০ মার্কিন ডলার, ১ কেজির বেশি স্বর্ণ এবং ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া যায়। ঠিক ওই সময় তল্লাশির সময় রেজিস্ট্রার পরীক্ষা করলে দেখা যায় সেখানে বাংলাদেশ ব্যাংকের অন্য কয়েকজন কর্মকর্তাও সিলগালা করে রেখেছেন তাদের অর্থ সম্পদ। এসব সিলগালা কৌটায় অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে বলে ধারণা করছে দুদক, যার সূত্র ধরে দুপুরে বাংলাদেশ ব্যাংকে প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল যায়। এ নিয়ে আরও জানাতে বাংলাদেশ ব্যাংকে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। গত ২৬ জানুয়ারির পর থেকেই কিন্তু একটা গুঞ্জন দেখা দিচ্ছিল বা একটা কথা শোনা যাচ্ছিল যে দুদক বাংলাদেশ ব্যাংকের ৩০০ কর্মকর্তার যে লকার আছে সেটি পর্যবেক্ষণ বা সেটি খুলতে আসবে। তবে সেই কথাটি আজকে সত্য হলে বেলা ঠিক দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ দুদকের পুলিশ সহ ৮ জন টিম একটু বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে চিটং বাংলাদেশ ব্যাংকের চিটং ব্রাঞ্চে যারা থাকা প্রায় কর্মকর্তা যারা বিভিন্ন কোম্পানির সাথে জড়িত ছিল বা অনিয়মের সাথে জড়িত ছিল বা যাদের নামে নানান রকম গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রকমের অনিয়মের সাথে জড়িত ছিল, সব কিছু মিলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে প্রায় ৩০টি লকার খোলা হবে, যেটি দুদকের দায়িত্বে একজন থাকা কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তবে এর পাশাপাশি বলে রাখি যে গত জানুয়ারি ২৬ তারিখে এসকে সুর বাংলাদেশ ব্যাংকের সাবেক যে ডেপুটি গভর্নর ছিল তার যে লকার ভাঙা হয়েছিল ৩টি লকার, তার ভিতর ৫ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের গোল্ড থেকে শুরু করে এফডিআর টাকা এবং ইউরো ডলার পাওয়ার পরপরই কিন্তু তারা দেখতে পায় যে এখানে রেজিস্টার্ড যে খাতা তার ভিতরে কিন্তু বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের যে লকার ছিল সেটি কিন্তু ফ্রিজ করা ছিল। এরকম একটি কথা তথ্য আমরা পেয়েছি ইতিমধ্যে বা আমরা দেখিয়েছি এর মধ্যে। তবে এই যে তথ্য সূত্র ধরে গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিকট দুদক চিঠি প্রেরণ করে, তার মধ্যে ঠিক উল্লেখ বার্তা থাকে যে কোনো রকম চক্র বা কেউ যেন এই লকারগুলি খুলতে না পারে। তারই সূত্র ধরেই কিন্তু আজকে বাংলাদেশ ব্যাংকে দুদকের যে ৮ সদস্যের টিম সেটি কিন্তু এসেছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তারা লকার খুলতে শুরু করেছেন, তবে শেষ যে কখন হবে সেটা এখনও পর্যন্ত সমাপ্তির ঘোষণা কখন আসবে সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। তবে এর আগেও যেমন এসকে সুরের লকার খোলা হয়েছিল সেটি কিন্তু সকাল ১১টার সময় শুরু করেছেন, সেটি শেষ হতে কিন্তু রাত ৯টা বেজেছে। আজকের যে পরবর্তী সময় কতক্ষণ নাগাদ সময় লাগতে পারে সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানাবো পরেই। এই ছিল আমার কাছ থেকে বাংলাদেশ ব্যাংক থেকে দুদকের টিম আগমনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ ব্যাংকে। ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে প্রাথমিকের ২ কোটি পাঠ্য বই ছাপানোর অভিযোগের সত্যতা যাচাইয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিপিতে অভিযান চালিয়েছে দুদক। রোববার সংস্থাটির একটি দল এ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে। দুদকে আসা অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণ কোরিয়ান কোম্পানিকে অন্যায়ভাবে বঞ্চিত করে প্রাথমিকভাবে ২ কোটি রুপি পাঠ্য বই ছাপার কাজ দেওয়া হয় ভারতীয় কোম্পানিকে। ২০১৭ শিক্ষাবর্ষের ওইসব পাঠ্য বই ছাপার জন্য দক্ষিণ কোরিয়া কোম্পানির টিপিএস টেন্ডার অংশ নিয়ে মোট ১৭টি সর্বনিম্ন দরদাতা হয়, কিন্তু প্রায় ৫০ কোটি টাকার ছাপার কাজ তাদেরকে না দিয়ে আওয়ামী লীগ সরকার উচ্চ মহলের ইশারায় সে কাজ চলে যায় ভারতের হাতে। একই সঙ্গে গত সরকারের আমলে পাঠ্যপুস্তকের নানা অনিয়ম দুর্নীতির নথিপত্র সংগ্রহ করেছে সংস্থাটি। দুপুর সময় আরও থাকছে। আশার পালে হাওয়া লেগেছে পোশাক খাতে। চীন মার্কিন বাণিজ্য যুদ্ধে বাংলাদেশে ঝুঁকছে বিদেশি ক্রেতারা, বাড়ছে ক্রয়াদেশ, দর কষাকষিতে কৌশলী হওয়ার পরামর্শ। প্রাথমিকের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ বাতিলের প্রতিবাদে ৪র্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সুপারিশপ্রাপ্তরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। হাইকোর্ট থেকে নিয়োগ বাতিলের আদেশের পর থেকেই রাজধানীতে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশীরা। তারা বলছেন, বর্তমান সরকারের আমলে তাদের নিয়োগের সুপারিশ করে আবার বাতিলের সিদ্ধান্ত অন্যায়। নতুন চাকরিতে যোগ দেবেন বলে অনেকেই তাদের আগের কর্মস্থল ছেড়ে দিয়েছেন। এখন সরকারের সিদ্ধান্ত পরিবর্তন তাদের বেকার করেছে, তাই নিয়োগের আদেশ না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
আমি পূর্বে একটা সরকারি চাকরি করতাম বাংলাদেশ রেলওয়েতে। আমি এখানে প্রাইমারিতে যোগদান করব জন্য আমি আমার পূর্বের সরকারি চাকরিটা ছেড়ে দিয়েছি। নতুন যে প্রজ্ঞাপন হয়েছে এটা মহামান্য জনপ্রশাসন সচিব বলেছে এটা যেন নতুন চাকরির ক্ষেত্রে কার্যকর হবে, কিন্তু এখন আমাদের ক্ষেত্রে কেন এটা হলো? আমরা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও কেন আমাদের এই চাকরি কেড়ে নেওয়া হলো? আমাদের যত আইনি জটিলতা আছে এই জটিলতাগুলো দ্রুত সমাধান করে আমাদের যেন দ্রুত নিয়োগ দেওয়া হয়। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবিতে কিন্তু এই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা সকাল থেকে এখানে বিক্ষোভ করছেন। শিক্ষকরা বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এসেছেন। তাদের যেটা দাবি তারা হচ্ছে আসলে 3টি ধাপে পরীক্ষা হয়েছিল এবং তৃতীয় ধাপে কিন্তু তারা আসলে তাদের লিখিত ভাইবা হয়ে যাওয়ার পর চূড়ান্ত ফলাফল প্রকাশের পরেও কিন্তু তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। তারা যেটা আসলে জানিয়েছেন যে 31 জন যারা প্রার্থী ছিলেন তারা একটি হাইকোর্টে রিট করে তাদের রিটের প্রেক্ষিতে কিন্তু উচ্চ আদালতের শুনানির পর উচ্চ আদালতের আদেশে কিন্তু তাদের এই নিয়োগের বিষয়টি স্থগিত হয়ে যায়। এর ফলে কিন্তু তারা চূড়ান্তভাবে ফলাফল পাওয়ার পরও যারা সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও কিন্তু তারা নিয়োগ পাচ্ছেন না। এই জন্য কিন্তু তারা বিক্ষোভ করছেন, যে তারা বলছেন যে ন্যায্য দাবি তাদের, এই ন্যায্য দাবিতে তারা খুব দ্রুত এটা সমাধান চাচ্ছেন, যাতে আইনি জটিলতা নিরসন করে খুব দ্রুত যেন তাদেরকে নিয়োগ দেওয়া হয় সেই দাবিটি কিন্তু তারা করছেন। এখানে কিন্তু অনেকেই আছেন যারা অন্য চাকরি ছেড়ে দিয়ে এই সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য কিন্তু তারা পরীক্ষা দিয়ে এখানে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও কিন্তু এখনো চাকরিতে ফিরে যেতে পারছেন না। আসলে তারা চাচ্ছেন খুব দ্রুত যেন সমাধান করা হয়, নয়তো এই যে আন্দোলন তারা করছেন এখানে কিন্তু আসলে হাজার হাজার শিক্ষকরা কিন্তু দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এসেছেন এবং তারা বলছেন কোনো ধরনের বৈষম্য তারা মেনে নেবেন না। আগে যে 2 ধাপে যে পরীক্ষা হয়েছিল সেখানে কোনো বাধা সৃষ্টি করা হয়নি। এখানে শুধুমাত্র একটি শেষ পর্যায়ের যে শেষ তৃতীয় ধাপে উচ্চ আদালতে একটি রিট করার মাধ্যমে একটি রায়ের মাধ্যমে কিন্তু তাদেরকে এখানে আদেশের মাধ্যমে কিন্তু তাদেরকে এই নিয়োগ থেকে বঞ্চিত করা হচ্ছে, সেটা কিন্তু তারা চাচ্ছেন না। তারা কিন্তু বলছেন যেটা এই উচ্চ আদালতের আদেশের বিপরীতে তারা কিন্তু আবার অ্যাপিলেট ডিভিশনে আপিল করবেন এবং এই বিষয়ে তারা খুব দ্রুত হস্তক্ষেপ চাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মাধ্যমে যেন খুব দ্রুত সমস্যাটি সমাধান হয়, খুব দ্রুত যেন যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে যেন নিয়োগ দেওয়া হয় সেই বিষয়টি তারা দাবি করছেন। এবং অন্যথায় কিন্তু তারা এই যে প্রেস ক্লাবের পাশে যেরকম আন্দোলন করছেন এই আন্দোলন আরো দুর্বার গতিতে এগিয়ে যাবে এবং তারা বলছেন যে সমাধান না আসা পর্যন্ত তারা এই আন্দোলন থামবেন না এবং আরো বড় হুঁশিয়ারি দিচ্ছেন আরো বড় আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবে। এদিকে শূন্য পদে নিয়োগ সহ 4 দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে লং মার্চ করে কয়েকশো শিক্ষার্থী শাহবাগে জড়ো হন। এ সময় টিএসসি থেকে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি 7 কর্মদিবস শেষ হওয়ার পরও দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। গত মাসেও দাবি নিয়ে শাহবাগে সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। নিষেধাজ্ঞার মধ্যেই বছরে উৎপাদন হচ্ছে প্রায় 12 লাখ মেট্রিক টন পলিথিন। অভিযানে কারখানা বন্ধ হলেও গোপনে আবারও চালু হচ্ছে। শক্ত অবস্থানের ঘোষণা দিয়েও সফলতা পাচ্ছে না সরকার। অসচেতনতাকে দুষছে পরিবেশ উপদেষ্টা। বিশেষজ্ঞদের মতে সস্তা বিকল্প ব্যবস্থা না করা গেলে আইন প্রয়োগেও মিলবে না সুফল। আসিফ মাহমুদ সিয়ামের রিপোর্ট। এ যেন বাতের নিচে অন্ধকার। দেখতে আবাসিক ভবন হলেও বন্ধ দরজার পেছনে পলিথিন কারখানা। পরিবেশ অধিদপ্তরের ধারাবাহিক অভিযানের পরও চলছে উৎপাদন। এই চিত্র রাজধানীর পুরান ঢাকায়। কেন পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ পলিথিনের এত দৌরাত্ম্য, তার উত্তর খোঁজার চেষ্টায় সময় সংবাদ। গেল মাসে এই এলাকায় অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হন পরিবেশ অধিদপ্তরের পরিচালক। এতে 6 জনকে গ্রেফতার রিমান্ড দেওয়া হলেও আত্মগোপনে চলে যান অনেক মালিক। বন্ধের কয়েকদিন পর ফের চালু হয় কারখানাগুলো। এতদিন তো বন্ধ ছিল, কালকে থেকে না কবে থেকে আবার করছে, সরকারের নিষেধ দিছে, বন্ধ ছিল। 5 আগস্টের পর প্রাথমিকভাবে সুপার শপ ও কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। যদিও এমন সিদ্ধান্তে নানা বিড়ম্বনার অভিযোগ ভোক্তাদের। বিকল্প ব্যাগের জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। 554 টাকার বিল হয়েছে আমার, তো সেই জন্য আমার যদি 8 টাকার ব্যাগের প্রাইস দিতে হয় সেটা তো অনেক বেশি। 3টা ব্যাগ লাগতেছে, আমাদের ব্যাগের জন্য আমাদের কোনো সমস্যা নেই।
কিন্তু প্রাইসটা একটু রিজনেবলের মধ্যে হলে ভালো হয়। আমাদের থেকে যে ব্যাগটা পারচেস করতে হচ্ছে, ওনারা টাকা দিয়ে পারচেস করছেন, সেটা নিয়ে আসলেও আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ওনাদেরকে ডিসকাউন্ট করে দিব। 2002 সালে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধের পর পলিথিনের নাম রাজস্বের খাতা থেকে মুছে গেলেও প্রতি বছরই চলছে কোটি কোটি টাকার এই বাণিজ্য। নিষেধাজ্ঞা অভিযানের পরও সবই চলছে আগের মতো। এজন্য জনসাধারণের অভ্যাসকেই দায়ী করছেন পরিবেশ উপদেষ্টা। বাসায় নিশ্চয়ই একটা ছালার ব্যাগ থাকবে, নিশ্চয়ই একটা কাপড়ের ব্যাগ থাকবে, নিশ্চয়ই একটা পাটের ব্যাগ থাকবে, তাহলে বিকল্প নেই বলেন কেন? বিকল্প নেই বলে যেটা ব্যবহার করছেন ওইটা আপনাকে কি অসুস্থতা দিচ্ছে জানেন? এখন বলছে মানুষের মস্তিষ্কে ঢুকে গেছে পলিথিন, মাইক্রোপ্লাস্টিক, এবং এইটা মস্তিষ্কের রক্ত প্রবাহ বন্ধ করে দিতে পারে। এরপরেও যদি বলেন যে পরিবেশ অধিদপ্তর কেন পারছে না, তাহলে আগে আপনি জিজ্ঞেস করেন নিজেকে যে সমাজ হিসাবে আমরা কেন পলিথিন শপিং ব্যাগ বর্জন করতে পারছি না। বিশেষজ্ঞ বলছেন, ভর্তুকি দিয়ে হলেও সহজ বিকল্পের পথে না হাঁটলে এই বিষাক্ত পণ্য গিলে খাবে দেশের নদী, মাঠ, প্রাণ, প্রকৃতি। একই সাথে পলিথিনের উৎস থেকে পলিথিন বন্ধ করতে হবে, একই সাথে মানুষের প্রয়োজন মেটানোর জন্য সহজলভ্য একটি বস্তু, দ্রব্য বা ব্যাগ মানুষের যোগান দিতে হবে। যদি পাশাপাশি দুটো কাজ করা যায় তাহলে পলিথিন নিয়ন্ত্রণ হবে। পরিবেশ বাঁচাও আন্দোলনের গবেষণা বলছে বছরে 12 লাখ মেট্রিক টনের বেশি প্লাস্টিক পলিথিন উৎপাদন হচ্ছে। এর মধ্যে দিনে 73,000 টন পলিথিন বর্জ্য ফেলা হয় পদ্মা, মেঘনা ও যমুনা নদীতে। না আছে অধিদপ্তরের ছাড়পত্র, না আছে সচেতনতা কিংবা সরকারের কঠোরতা। পলিথিন গিলে খাচ্ছে প্রকৃতি। জাতিসংঘ বলছে 2050 সালের মধ্যে নদী ও সমুদ্রে পলিথিনের পরিমাণ হবে মাছের চেয়েও বেশি। অথচ এর নির্মূলে কার্যকরী কোনো উপায় এখনও জানা নেই দায়িত্বশীলদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সিলেটে প্রতিষ্ঠার প্রায় 3 বছরেও কার্যক্রম শুরু করতে পারেনি ওয়াসা। নগর জুড়ে সুপেয় পানির সংকট। বাসিন্দারা বলছেন পানির বিল নেওয়া হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। তবে শিগগিরই ওয়াসার কার্যক্রম শুরু করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেট নগরীতে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। দিনের পর দিন ভোগান্তি পোয়াচ্ছেন নগরবাসী। তাদের দীর্ঘদিনের দাবি ঘরে ঘরে সার্বক্ষণিক পানি সরবরাহ। সংকট সমাধানে 2022 সালের মার্চে সিলেট মহানগরের প্রতিষ্ঠা করা হয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা। তবে প্রায় 3 বছরেও শুরু হয়নি প্রতিষ্ঠানটির কার্যক্রম। 2022 সালের 5 জুন থেকে 25 অক্টোবর পর্যন্ত 4 ধাপে 11 সদস্য বিশিষ্ট বোর্ড গঠিত করা হলেও এখনও একটি সভা হয়নি। চেয়ারম্যান নিয়োগ করা হলেও নেই দৃশ্যমান কর্মতৎপরতা। এখনও স্থাপিত হয়নি কার্যালয়, নিয়োগ করা হয়নি জনবল। এতে ক্ষুব্ধ নগরবাসী। এই পানির সমাধান লইয়া আমরা বহুত হাঙ্গামা, বহুত আন্দোলন করছি। পানির সমস্যা কিন্তু আমরা সমাধান করতাম পারি না। তারা করব কইয়া সরকার এর পরে আর যার কিন্তু আমরা একটা তার হন না। 200-250 ফুট নিচে গেছে টিউবওয়েল, কিন্তু আমরা পানি পাইতেছি না। এর মধ্যে কিছু কিছু পানি যে মিলে তাও আর্সেনিক, এরপরে আয়রন। ওয়াসার কার্যক্রম দ্রুত শুরুর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আহ্বান খুদ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। এ নিয়ে বিভিন্ন সময়ে প্রশাসনিক গড়িমসির অভিযোগ করে শিগগিরই কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানান সিটির প্রধান প্রকৌশলী। এটা কিন্তু ইচ্ছে করলে কিন্তু 1 বছর বা 2 বছর করে ফেলা যাবে না, কারণ এখানে আমরা সরকারের কাছে কিন্তু অনেক আগেই আমরা একটা চেঙ্গারখালে একটা ট্রিটমেন্ট প্ল্যান করার জন্য আমরা প্রকল্প সাবমিট করা আছে, অনুমোদন দিয়ে এটা ইমিডিয়েট শুরু করা দরকার। সাংগঠনিক কাঠামোর প্রস্তাবটা তৈরি করে আমি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, কিন্তু এই প্রস্তাবিত সাংগঠনিক কাঠামোতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখন আসলে কোনো সভা আহ্বান করা হয়নি এবং এই জনবল সংকটের কারণে আসলে আমরা সার্ভিসটা সঠিকভাবে দিতে পারতেছি না। 2021 সালের 31 আগস্ট সিলেট সিটি কর্পোরেশনের পরিধি সম্প্রসারণ করে 27টি থেকে 42টি ওয়ার্ডে উন্নীত করা হয়। পুরনো 27টি ওয়ার্ডের 24টিতে সিটি কর্পোরেশন পানি সরবরাহ করছে। বর্ধিত 15টি ওয়ার্ডে এখনও পানির সঞ্চালন লাইন স্থাপন করা হয়নি। নগরীতে সুপেয় পানির চাহিদা 12 কোটি লিটার থাকলেও সংকট রয়েছে প্রায় 7 কোটি লিটার পানির। এই সংকট নিরসনে দ্রুত সিলেট ওয়াসার কার্যক্রম চালুর দাবি নগরবাসীর। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানি চলছে রংপুরের কাউনিয়ায়। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। প্রথমবার মিডিয়ার ভাইদের জন্য বরাদ্দকৃত জায়গায় অন্য কেউ থাকবেন না এবং আজকে উপস্থিত থাকবেন মিডিয়ার ভাইরা মিডিয়ার জায়গায় থাকবেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে এই গণশুনানিতে অংশ নেওয়ার জন্য তিস্তার
বিভিন্ন এলাকা থেকে তিস্তা নদী পারের বাসিন্দারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে এই কাউনিয়া রেল ব্রিজ সংলগ্ন যেখান থেকে আয়োজন করা হয়েছে এবং তারা যেটি বলছেন যে ভারতের একতরফা নীতির কারণে দীর্ঘ সময় ধরে যে তিস্তার পানি প্রত্যাহার করা হচ্ছে, একই সাথে বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে যে দুর্যোগ তৈরি করা হচ্ছে, ফলে তিস্তার 115 কিলোমিটার এলাকার জুড়ে যে 5টি জেলার বাসিন্দার বসবাস, প্রায় 2 কোটি মানুষ, তারা কিন্তু বন্যা ভাঙন খরার সাথে যুদ্ধ করে কিন্তু তারা জীবনযাপন করছেন। প্রতি বছর বলা যায় যে 1 লাখ কোটি টাকারও বেশি ক্ষতির মুখে পড়ছেন তারা। এবং এখানকার যারা উপস্থিত হয়েছেন নদীপাড়ের বাসিন্দা, তারা যেটি বলছেন যে চীন, ভারত কিংবা ভূরাজনৈতিক যে দ্বৈরথ, সব দ্বৈরথ কাটিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তারা দাবি তুলেছেন এবং একই সাথে শুষ্ক মৌসুমে যাতে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করতে না পারে এবং একই সাথে বন্যার সময় কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই পানি ছেড়ে দিয়ে যাতে মহাপ্লাবন এবং দুর্যোগ তৈরি করতে না পারে সে বিষয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন। এবং বলা যায় যে 2014 সালের পর যখন থেকে ভারত একতরফা পানি প্রত্যাহার শুরু করে, তখনই কিন্তু তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন। তারা যেটি বলেন যে নিজস্ব ব্যবস্থাপনায় মূলত তিস্তা মহাপরিকল্পনা যেটি চায়না যেটি সমীক্ষা করেছে পানি উন্নয়ন বোর্ড সহ, তারা যেটি বলছেন যে যারাই এই প্রকল্পে বিনিয়োগ করতে চাক না কেন, তারা চান তিস্তা সংস্কার, বিজ্ঞানসম্মত উপায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ সেটির বাস্তবায়ন তারা চান এবং কোনো ধরনের ভূরাজনৈতিক যে দ্বৈরথ, সব দ্বৈরথ কাটিয়ে তিস্তা পাড়ের যে 2 কোটি মানুষ, তাদের যে প্রত্যাশা যত দ্রুত সম্ভব তিস্তা সংস্কারে উদ্যোগ নেওয়া হোক। এবং আজকে প্রথমবার বলা যায় যে গণশুনানির আয়োজন করা হয়েছে তিস্তা নিয়ে করণীয় শীর্ষক, এবং আমরা দেখছি যে তিস্তা পাড়ের যারা বাসিন্দা তারা এসেছেন, তিস্তা নিয়ে যারা কাজ করছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং বলা যায় যে তিস্তা নিয়ে কি করা যেতে পারে। তিস্তা পাড়ের যে প্রতি বছর যে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে, ভাঙন বাড়ছে, বসতভিটা হারাচ্ছেন তিস্তা পাড়ের বাসিন্দা, কৃষিতে ক্ষতির মুখে পড়ছেন এবং এর ফলে যে তিস্তা পাড়ের বাসিন্দারা যে বড় যে এক ধরনের অর্থনৈতিক সংকটে পড়ছেন, সবকিছু মিলে আজকে এখানে গণশুনানিতে সাধারণ মানুষ তাদের যে আকাঙ্ক্ষা এবং তাদের যে কথা তিস্তা সংস্কারের কি উদ্যোগ না সেটি তুলে ধরবেন এবং এখান থেকে প্রত্যাশা করা হচ্ছে যে ভবিষ্যতে হয়তো তিস্তা নিয়ে যত দ্রুত সম্ভব একটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সবকিছু মিলে আমার কাছে এই ছিল তিস্তা পাড়ের কাউনিয়া রেল ব্রিজ সংলগ্ন তিস্তা থেকে, যেখানে হলো যে এই আজকে গণশুনানি আয়োজন করা হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানি দিচ্ছে এক শ্রেণীর মানুষ। দেশের যে ক্ষতি হয়েছে সেগুলো ঠিক করে অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান ফরিদা আক্তার। সেখানে হাইল হাওরের বাইক্কা বিল মাছের অভয় আশ্রমে পরিদর্শন করেন তিনি। এ সময় মৎস্য সম্পদ রক্ষায় কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। যারা ক্ষমতায় ছিল আগে তাদের অনেকেই এখন সক্রিয় হওয়ার চেষ্টা করছেন, তো ফলে এটার কারণে নানা রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি মনে করি যে এটা সাময়িক হবে, এটা দীর্ঘস্থায়ী হতে পারে না, কারণ এখন অলরেডি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরেকটু সক্রিয় হয়েছে, বিশেষ করে গাজীপুরের ঘটনার পরে। এই ধরনের পরিস্থিতি যারা করছেন তারা আসলে রাজনৈতিকভাবে একটা ক্ষতি করছেন এবং এটা অন্যান্য উস্কানিমূলক কিছু ব্যাপার আছে। রফতানি আয়ের ইতিবাচক ধারার মধ্যে আবারও বাংলাদেশমুখী হচ্ছেন বিদেশি পোশাক ক্রেতারা। এতে বাড়ছে ক্রয়াদেশ। এমন পরিস্থিতিতে দর কষাকষি ছাড়া যেন কোনো প্রতিষ্ঠান ক্রয়াদেশ না নেয় সেই আহ্বান বিকেএমইয়ের। প্রতিযোগিতার বাজারে দরদাম করে ক্রয়াদেশ নেয়ার সক্ষমতা বাড়াতে উদ্যোক্তাদের বিশেষভাবে কাজ করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরাও। ইয়ানুর শিফাতের রিপোর্টে বিস্তারিত। রফতানি আয়ের পরিসংখ্যান আর প্রবৃদ্ধির বিচারে গেল 7 মাস ধরে বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এর মধ্যে আবার আশার পালে হাওয়া লাগাচ্ছে আগামী দিনের ক্রয়াদেশ প্রাপ্তি। দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএম এর তথ্য, গেল জানুয়ারিতে ঢাকা জোনে রফতানি আদেশের বিপরীতে ইউটিলিটি ডিক্লারেশন বা ইউডি 33% বেড়ে দাঁড়িয়েছে $2.96 বিলিয়ন। আর চট্টগ্রাম জোনে দাঁড়িয়েছে $19.10 কোটি। বছর ব্যবধানে যা বেড়েছে 45.72%।
ব্যবসায়ীরা বলছেন, চলতি অর্থ বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতায় ক্রেতারা অন্য দেশে চলে গেলেও সাম্প্রতিক চীন মার্কিন শুল্ক যুদ্ধের কারণে আবার তারা ফিরতে শুরু করেছেন বাংলাদেশে। তো এইটা যদি চীনের উপরে শেষ পর্যন্ত শুল্কটা যদি বহাল থাকে, তো তার একটা বেনিফিট আমরা ইনস্ট্যান্ট একটা বেনিফিট আমরা পাবো, এবং সেই অর্ডারটা কিন্তু আমি বলবো এখন যে ভালো অবস্থা আছে এর উপরে গিয়েও যোগ হবে। ক্রেতারা যখন আস্থা নিয়ে আবার ঝুঁকছেন বাংলাদেশি পোশাকে, তখন যেন কোনো প্রতিষ্ঠান কম দামে ক্রয়াদেশ নিয়ে অন্য উদ্যোক্তাকে ক্ষতির মুখে না ফেলে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শিল্প নেতারা। দক্ষ দর কষাকষির অভাবে আমরা অ্যাটলিস্ট 5% আমরা প্রাইস হারাচ্ছি। একটু না বলা শিখেন, একটু রিফিউজ করেন, প্রাইসটা নিজেরা মানে লসে কোনো অর্ডার যেন কেউ না নেয়, কারণ আমাদের যে সুযোগটা আছে সেই সুযোগটা আমাদেরকে কাজে লাগাইতে পারলে আমরা ভালো প্রাইসে অর্ডার নিতে পারবো। অর্থনীতিবিদরাও বলছেন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করলেই হবে না, দর কষাকষিতেও কৌশলী হতে হবে উদ্যোক্তাদের, আর তা করতে সরকারকে পাশে থাকার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের পণ্যের ন্যায্য দাম পাওয়াটা হচ্ছে আমাদের অধিকার, আমাদের শ্রমিকদের অধিকার। সবাই মিলে আসলে বাংলাদেশের যে তৈরি পোশাকের বা আমাদের রপ্তানি পণ্যের দাম বাড়ানোর জন্য আসলে এখানে সরকারকে লিড নিতে হবে এবং নিয়ে এই নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়ে যাতে বাংলাদেশে পোশাকের দামটা বা রপ্তানি পণ্যের দামটা ভালো পাওয়া যায় সেটার জন্য একটা দৃশ্যমান অগ্রগতি সাধন করতে হবে। রফতানি বাজার সম্প্রসারণে আসছে মুদ্রানীতিতে সুদ হার কমানোর দিকে নজর দেওয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। ইয়ানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। এবারে খেলার খবর। সমর্থকদের সঙ্গে বিপিএল শিরোপা জয় উদযাপন করতে বরিশালে পৌঁছেছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ সহ চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দলের ক্রিকেটাররা। নাগরিক বেলস পার্কে আনন্দ উৎসবে মানুষের ঢল নেমেছে। চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে বরিশালে পৌঁছে ফরচুন বরিশাল বিপিএলের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে সমর্থকরা ভিড় করেন বরিশাল বিমানবন্দরে। টানা দ্বিতীয়বার তামিম ইকবালের নেতৃত্বে বিপিএল শিরোপা জিতেছে সাউদার্ন আর্মি। লোকাল সমর্থকদের সঙ্গে শিরোপার আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। মূল অনুষ্ঠান হবে নগরের বেলস পার্কে, যেখানে এরই মধ্যে জড়ো হয়েছেন হাজারো সমর্থক। সেখানে ভক্তদের সঙ্গে ফটো সেশন করবেন হৃদয়, শান্ত, রিশাদরা। বিশাল মিছিল করে বরিশালের রাস্তার পাশে মানুষরা বিশাল। এই মুহূর্তে বরিশাল শহরের বেলস পার্কে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। বিপিএল এ দ্বিতীয়বারের মতন বরিশাল ফরচুন বরিশাল শিরোপা জয়ে আনন্দে ভাসছে বরিশালবাসী। সেই আনন্দের রেশ আজকে উপচে পড়ার মতন, কেননা সেই ট্রফি নিয়ে প্রথমবারের এবং দ্বিতীয়বারের ট্রফি নিয়ে আজকে বরিশালের মাঠে নিয়ে আসা হচ্ছে, বরিশালের বেলস পার্কে নিয়ে আসা হবে। আর সেই বেলস পার্ক ময়দানে এই মুহূর্তে লোকে লোকারণ্য, যত দূর চোখ যায় হাজারো মানুষের ভিড় জমেছে এখানে। এখানে শিশু থেকে বৃদ্ধা নানান বয়সের মানুষ এসেছে, যারা ক্রিকেটকে ভালোবাসে, খেলাধুলাকে ভালোবাসে, তারা কিন্তু এখানে চলে এসেছে। এরই মধ্যে ঢাকা থেকে জাতীয় দলের প্লেয়াররা যারা ফরচুন বরিশালের হয়ে লড়াই করেছে, শক্তিশালী চট্টগ্রামকে হারিয়ে ট্রফি ছিনিয়ে এনেছে বরিশালে, সেই প্লেয়াররা, খেলোয়াড়রা বরিশালের মাটিতে এসে অবতরণ করেছে, বরিশালের এয়ারপোর্টে এসেছে। এয়ারপোর্ট থেকে সড়ক যোগে এই মুহূর্তে তারা বেলস পার্কের দিকে এগিয়ে আসছে, ধীরে ধীরে তারা সড়ক পথে এগিয়ে আসছে। গোটা সেই সড়ক পথ প্রায় 18 কিলোমিটারের পথ, বরিশাল নতুল্লাবাদ থেকে বরিশালের শহর পর্যন্ত গোটা সড়কে এই ট্রফি দেখবার জন্য, বিপিএল এর এই ট্রফি, কাঙ্ক্ষিত ট্রফি দেখবার জন্য মানুষের স্রোত নেমেছে। রাস্তার দুপাশে আমরা দেখেছি শত শত মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে, টাইগার্সদেরকে উষ্ণ অভ্যর্থনায় কেউ কেউ ফুলের শুভেচ্ছা জানাচ্ছে, ফুলের শুভেচ্ছা সিক্ত করছে। এখন অপেক্ষা করছে বরিশাল বেলস পার্কে। এখানে নির্ধারিত সময় ছিল দুপুর 2টায় ছিল এই বেলস পার্কের মুক্ত মঞ্চে এখানে ট্রফি রাখা হবে। সেখানে ট্রফি দেখতে হাজারো মানুষের ভিড় জমেছে রীতিমতো। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে, কেননা দেখুন যে মানুষের যে স্রোত নেমেছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেই তুলনায় কম হয়েছে বলছে এখানকার আয়োজকরা। বারবার মাইক থেকে ঘোষণা দেওয়া হচ্ছে যে
অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে করবার জন্য এরই মধ্যে সব খেলোয়াড়রা কিন্তু চলে এসেছে এবং এই যে মুক্ত মঞ্চে সেটি প্রস্তুত রয়েছে এবং এখানে কনসার্টের আয়োজন করেছে বরিশালের সুধী সমাজও এখানে আসছেন এই অনুষ্ঠানটি উপভোগ করবেন। সব থেকে বড় কথা হলো হাজার হাজার মানুষ কিন্তু জড়ো হয়েছে দ্বিতীয়বারের মতন বরিশালের এই বিপিএল এর ট্রফি জয়ে তারা আনন্দিত উচ্ছ্বসিত। বরিশাল থেকে আমার কাছে আপাতত এতটুকুই খবর ছিল। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।